বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিলোনিয়া আর্য কলোনিতে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো অত্যাধুনিক টাউন হলের। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী মানিক দে, ছিলেন মন্ত্রী বাদল চৌধুরীও। অনেক লড়াই আর প্রতীক্ষার অবসান হলো আজ। বিলোনিয়া উন্নয়নের পালকে যুক্ত হলো আরও একটি অধ্যায়। শহরের প্রাণকেন্দ্রে এইবার মাথা তুলে দাঁড়াবে অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত টাউন হল। এটাই যে বিলোনিয়াবাসীর কতদিনের স্বপ্ন ছিল তা ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এসে জনজোয়ার দেখে স্বীকার করে গেলেন নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা। শহরের প্রাণকেন্দ্রে কয়দিন পরই মাথা তুলে দাঁড়াবে একটি সুদৃশ্য দালান বাড়ি। সেই আশাতেই দলে দলে মানুষ এসেছিলেন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে। আজ সকাল 10টায় স্থানীয় আর্য কলোনি স্কুলের পাশে ৩,৯৫০ স্কয়ার মিটার জায়গায় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত টাউন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানিক দে। সঙ্গে ছিলেন রাজ্যের অর্থ ও পূর্ত দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অতিথিদের বরণ পর্বে সাক্ষী হতে দলে দলে মানুষ এসেছিলেন শহরের বিভিন্ন এলাকা থেকে। অনুষ্ঠানে মন্ত্রী মানিক দে বলেন, সারাদিন পরিশ্রম করলাম, একটু সকলে মিলিয়ে মিশে একটু আনন্দ করলাম। এই আনন্দের মধ্য দিয়ে মনটা যাতে একটু ভালো হয়, আমার ক্লান্তিটা যাতে দূর হয়, এবং ক্লান্তি দূর হলে ঘুমটা ভালো হবে, পরের দিন আরো দ্বিগুণ পরিশ্রম আপনি করতে পারবেন। এটা শরীরে একটা অপরিহার্য বিষয়। সেই দৃষ্টিভঙ্গিটা আমরা চাইছি। এই জাতীয় হল কল এগুলো আমরা কেন করি? যারা সংস্কৃতি নিয়ে চর্চা করেন তারা যাতে পরিকাঠামোর সমস্যার জন্য এটা কোনো বাধাপ্রাপ্ত হোক বা এগিয়ে না যাক, সেটা আমরা চাই। এবং এই পরিকাঠামোর সুযোগটা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু অর্থ বরাদ্দ এটা আমরা করছি। এখন করার ক্ষেত্রে এখন এখানে যে ঘটনা হবে আমরা শুনছি, এটা অত্যাধুনিক সুবিধাযুক্ত, এটা শীতাতপ নিয়ন্ত্রিত হবে স্বাভাবিক কারণে, এবং নানা দিক থেকে এটা একটা আমরা মনে করি অত্যাধুনিক সুবিধাযুক্ত হবে, কিন্তু খরচটা বাড়বে। পুরো পরিষদের খরচটা বাড়তে কিন্তু দারুণভাবে বাড়বে। কারণ আমি দেখলাম আমরা আমাদের সরকার রাস্তা, জল, বিদ্যুৎ, স্কুল, হাসপাতাল, কলেজ ইত্যাদি কাজকর্ম যথাসম্ভব করার চেষ্টা করছে। এটা কার জন্য করছে? মানুষের জন্য। এই ইমারতগুলো তৈরি হচ্ছে, ইমারতগুলো ব্যবহার করবে যে মানুষ। তাহলে প্রকৃতির দেওয়া দান একটা হলো গিয়ে ধরুন ভূমি, বনজ সম্পদ, খনিজ সম্পদ, এগুলো তো প্রকৃতি দিয়ে গেছে। কার জন্য দিয়ে গেছে? মানুষের জন্য। তো সেই মানুষকে যদি আমরা মানুষের মতো গড়ে না তুলতে পারি, তাহলে কি করে আমরা এগিয়ে যাব? তাহলে একদিকে যেমন সম্পদ তৈরি হবে, সেই সম্পদটা যারা ব্যবহার করবে তাদেরকে তাদের মতো মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। গড়ে তোলার জন্য আমরা যখন একদিকে লক্ষ্য করেছেন, আমাদের রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রে আমরা সবকিছু অর্থ বরাদ্দ করছি। কেন করছি? কারণ শিক্ষা আপনার ভিতরে যে অন্যদিকে মন্ত্রী বাদল চৌধুরী এক হাত নেন এনবিসিসিকে। কাজের গুণগত মান রক্ষা হচ্ছে না বলে মন্ত্রী এনবিসিসি কর্তাদের হুঁশিয়ারি দেন, যাতে সময় মতো কাজ সম্পূর্ণ হয় তার উপরও জোর দেন। আমি বলেছি এনবিসিসি ভালো কাজ করছে, কিন্তু কোয়ালিটি সম্পর্কে প্রশ্ন রয়ে গেছে। গ্রামীণ এলাকায় অনেক রাস্তা ঠিক মতো মেনটেনেন্স হচ্ছে, মেরামত হচ্ছে। চুক্তি যেটা হয়েছিল, রাস্তা তৈরি হওয়ার পর 5 বছর মেনটেনেন্সের কাজ এনবিসিসি করবে, রাজ্য সরকার তার টাকার ব্যবস্থা করবে। আপনার টাকা দিয়ে রেখেছে, কিন্তু মেনটেনেন্সের কাজটা ঠিকভাবে শেখানো হচ্ছে। কোয়ালিটি খারাপ হওয়ার জন্য রাস্তাটা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া আপনারা জানেন ওএনজিসি, রেল, এই সমস্ত বিভিন্ন ধরনের বড় বড় প্রকল্পের কাজ করছে। তারা ভারী ভারী মেশিন ব্যবহার করে, সেগুলি ব্যবহারের ফলে এনবিসিসি যে ধরনের রাস্তা তৈরি করে ভারত নির্মাণ প্রকল্পে, সেগুলি টিকে রাখা খুব কঠিন হয়, মেনটেনেন্সের জরুরি প্রয়োজন হয়ে পড়ে। তবে কালকে চৌধুরী সাহেব বলেছেন, আমার অফিসার যারা ছিলেন তাদের নির্দেশ দিয়ে গেছে দ্রুততার সঙ্গে যাতে কাজগুলি করেন, এই রাস্তা মেরামতি এবং অন্যান্য যে কাজ আছে এই কাজগুলি। প্রায় 25 লক্ষ টাকা ব্যয়ে হবে এই অত্যাধুনিক টাউন হল, যাতে 2টি অডিটোরিয়াম থাকবে। সর্বসুবিধাযুক্ত এই হল তৈরিতে এনবিসিসি 18 মাসের সময়সীমা ধার্য করেছে। এখন দেখার বিলোনিয়াবাসীর স্বপ্নের টাউন হল কতদিনে তুলে দিতে পারেন নির্মাণ সংস্থা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
উদয়পুর মোড়াপাড়া গৃহবধূ ধর্ষণের মূল অভিযুক্ত বিশ্বজিৎ ভৌমিককে আটক করে পুলিশ। তাকে আজ আদালতে তোলা হলে আদালত তাকে 5 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। জামজুড়িতে বধূ ধর্ষণের অভিযোগে তারই ভাসুর সহ দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মামলার মূল অভিযুক্ত ধর্ষিতার ভাসুর বিশ্বজিৎ ভৌমিককে গ্রেপ্তার করেছে। মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয় চন্দন দে নামে এক ব্যক্তি। দুজনেই এলাকায় কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত। গর্জির জোয়ালি খামার এলাকার সমীর দাসের বাড়ি থেকে বিশ্বজিৎকে গ্রেপ্তার করা হয়। অনেক রাত পর্যন্ত কাকরাবন থানায় টানা জিজ্ঞাসাবাদ করেন গোমতী জেলা পুলিশ সুপার এবং মহকুমা পুলিশ আধিকারিক। চন্দনকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান বিশ্বজিৎ ঘটনায় সম্পূর্ণভাবে জড়িত। তার বাঁ পায়ে আঘাত রয়েছে, যে কারণে সে ওই পা মাটিতে ফেলতে পারছে না, হাঁটতে কষ্ট হচ্ছে। শরীরের অন্য কোনো জায়গায় আঘাত রয়েছে কিনা বা থাকলে তা কতটা গভীর ইত্যাদি জানার জন্য কাকরাবন হাসপাতালে অভিযুক্তের মেডিকেল টেস্ট করাবে পুলিশ। এদিকে অভিযুক্ত মূল আসামি বিশ্বজিৎ ভৌমিককে আজ উদয়পুর আদালতে তোলা হলে বিচারক তাকে 5 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। গত 3/2/2014 তারিখ মোড়াপাড়াতে একটা মহিলা র্যাপ এবং সিরিয়াসলি ইনজুর্ড হয়। এই ব্যাপারে একটি কেস নেওয়া হয় থানাতে, যার কেস নাম্বার 8/40। উক্ত কেসের মূল অভিযুক্ত বিশ্বজিৎ ভৌমিক গত 6/2/2014 তারিখ বিকালবেলা আমাদের কাছে একটি গোপন সূত্রে ইনফরমেশন আসে যে বিশ্বজিৎ এখন জোয়ালি কামার অর্থাৎ আরকেপুর পিএসআর আন্ডারে জোয়ালি কামার এরিয়ায় অবস্থান করছে। তারপর আমরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে যেখানে লিড করেন আমাদের এডিশনাল এসপি এবং এসডিপি সহ আরও গর্জি থানার গর্জি আউটপোস্টের ওসি এবং আরকেপুর থানার ওসি সহ আমরা সবাই মিলে একত্রিতভাবে অভিযুক্তকে আমরা অ্যারেস্ট করে এখন তাকে ফরওয়ার্ড করা হয়েছে, আদালতে ফরওয়ার্ড করা হয়েছে এবং 5 দিনের রিমান্ড আমরা চেয়েছি। আশা করছি রিমান্ডে অনেক কিছু বেরিয়ে আসবে, প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং উক্ত কেসের সঙ্গে আরও অন্যান্য অভিযোগ আরও অনেকে অভিযুক্ত থাকতে পারে বলে আমার আশা। এখন পর্যন্ত আর কেউ অ্যারেস্ট হয়েছে? এখন পর্যন্ত আর অ্যারেস্ট হয়নি, তবে এটা দেখা যাবে আসামিকে ইন্টারভিউ করার পরে কি আসে তারপরে আমরা দেখব। প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে মাস্তুতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ ওঠে ভাসুর বিশ্বজিৎ ভৌমিকের বিরুদ্ধে। মোড়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে মহিলা কমিশনের সদস্য সচিবের নেতৃত্বে এক প্রতিনিধি দল জিবি হাসপাতালে যায়, কথা বলে ধর্ষিতা এবং তার স্বামীর সঙ্গে। ধর্ষিতা জানান 2রা ফেব্রুয়ারি তার উপর ভাসুর বিশ্বজিৎ ভৌমিক ধর্ষণ করে প্রচণ্ড মারধর করে গলা টিপে খুনের চেষ্টা করে। মহিলা কমিশন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া গোপীবল্লভ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় শিক্ষক অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া সহ অন্যান্যরা। শিক্ষক অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গোপীবল্লভ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন মৎস্য সমবায় মন্ত্রী তথা এলাকার বিধায়ক খগেন্দ্র জমাতিয়া, এলাকার অভিভাবক ভজন দাস, স্কুল ইনচার্জ বিকাশ দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উল্লেখ্য, শিক্ষার মানকে আরও বাড়াবার জন্য রাজ্য সরকার অনেক নতুন স্কুল তৈরি করছে, তার মধ্যে গোপীবল্লভ একটি। 2011 সালে সেপ্টেম্বর মাসে 26 তারিখে এই স্কুল উদ্বোধন করে এলাকার বিধায়ক তথা মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। ছাত্র সংখ্যা তখন ছিল 35 জন। বর্তমানে ছাত্রছাত্রী সংখ্যা 116 জন, শিক্ষক সংখ্যা 6 জন, ক্লাস 4র্থ শ্রেণী পর্যন্ত বর্তমান। তবে এই বিদ্যালয়ের সবথেকে বড় সমস্যা হলো এই বিদ্যালয়ে এখনো পর্যন্ত একটি বেঞ্চও নেই। ছাত্রছাত্রীরা মাটিতে বসে ক্লাস করে। আজকে এলাকার অভিভাবক ও শিক্ষকদের দাবি বিদ্যালয়ে যাতে বেঞ্চ ও বাউন্ডারি ওয়াল তৈরি করে দেওয়া হয়। গোপীবল্লভ যে স্কুলে আজকে যে শিক্ষক অভিভাবক সম্মেলন, এটা তো আপনারা সবাই জানেন। শিক্ষক অভিভাবক সম্মেলন মানে কি? এই স্কুল যে পরিচালন কমিটি সহ এখানে স্টুডেন্ট, এখানে শিক্ষক, এখানে অভিভাবক সবাইকে নিয়ে
আগামী দিনের যে পরিচালন স্কুলটাকে ঠিকভাবে চলছে কিনা এগুলো দেখার জন্য মূলত এই আলোচনা, মানে খোলামেলা, এক কথায় হচ্ছে সংসদের মতো গাঁও সভার সঙ্গে এখানে খোলামেলা আলোচনা হবে। শিক্ষকের কোনো সমস্যা, কোনো ভুল যদি থাকে অভিভাবকরা ধরিয়ে দেবে, ছাত্রের সমস্যা, শিক্ষকের সমস্যা, অভিভাবকের সমস্যা, এগুলো নিয়ে খোলা চুলচেরা এখানে বিচার হবে। এটাই হচ্ছে আমাদের অভিভাবক সমাজ। তবে মূল কথা হচ্ছে শিক্ষা। আমরা চাই ত্রিপুরা রাজ্য সরকার আমাদের মৌলিক অধিকারের মধ্যে যে শিক্ষা, এই শিক্ষার পরিকাঠামোর জন্য সবচেয়ে বেশি জোর দিয়েছে। আপনারা সবাই জানেন, আমি জাতীয় সরকারের কথা বলছি না, আমি বলবো ত্রিপুরা রাজ্য সরকার যেখানে শিক্ষার জন্য 21% উপরে টাকা খরচ করে, আর ওখানে কেন্দ্রীয় বাজেট আমরা জানি কী অবস্থা। তার পরিণামে সারা ভারতবর্ষে একটা উজ্জ্বল ভূমিকা হিসেবে আমরা ত্রিপুরা এখন স্থান পেয়েছি। সাক্ষরতার নিরিখে ভারতবর্ষের মধ্যে আমরা 1 নম্বরে আছি। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজ্যব্যাপী 8 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করল পাম্প অপারেটর ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটি। ত্রিপুরা পাম্প অপারেটর ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির ডাকে 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজ্যব্যাপী 8 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করে আজ। 4 দফা দাবিগুলির মধ্যে রয়েছে সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি প্রদান, পাম্প অপারেটরদের রাজ্য সরকারের ন্যূনতম মজুরি প্রদান, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারের একজনকে নিয়োগ ইত্যাদি। এই গণঅবস্থানের অঙ্গ হিসেবে রাজধানীতেও 8 ঘন্টার গণঅবস্থান সংগঠিত করে সংগঠনের কর্মীরা। সকাল 11টা থেকে বিকেল 3টা অবধি চলে গণঅবস্থান। এদিকে এই কর্মসূচির অঙ্গ হিসেবে সংগঠনের উদয়পুর বিভাগীয় কমিটি ও 8 ঘন্টার গণঅবস্থান সংগঠিত করে জামতল প্রধান ডাকঘরের নিকট। উপস্থিত ছিলেন বিভাগীয় সম্পাদক পার্থ আচার্য, রাজ্য কমিটির সদস্য দেবব্রত মজুমদার সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। গণঅবস্থানে পাম্প অপারেটর কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আমরা ত্রিপুরা পাম্প অপারেটর ইউনিয়ন রাজ্য কমিটির সিদ্ধান্ত নিয়েছি আজকে ত্রিপুরার 4টি জেলাতে আমরা গণঅবস্থানে বসবো এবং বসেছি আমাদের 4 দফা দাবি পূরণের লক্ষ্যে। সেই 4 দফা দাবির মধ্যে আমাদের অন্যতম দাবি রয়েছে যে দপ্তরের অধীনে পাম্প অপারেটর কর্মরত সেই দপ্তরের সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং সরকারি কর্মী সাপেক্ষে পাম্প অপারেটরদের রাজ্যের সরকারের ন্যূনতম বেতন মজুরি প্রদান করতে হবে। এই দুটি গুরুত্বপূর্ণ দাবি সহ 4 দফা দাবির ভিত্তিতে আমরা বসেছি এবং আমাদের রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছেন এই গণ অবস্থানের পরেও যদি আমাদের দাবি পূরণ না হয় আমরা বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে আমরা যেতে বাধ্য হব। এবং পাশাপাশি আমরা ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা CI2 রাজ্য কমিটি এবং উদয়পুর বিভাগীয় কমিটিকে, তারা আজকের এই পুরো যে গণ অবস্থান তার জন্য ওনারা আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করেছেন এবং পাশাপাশি আমাদের কমিউনিস্ট পার্টির যারা নেতৃবৃন্দ আছেন ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, ওনারা আমাদেরকে ওতপ্রোতভাবে সাহায্য করেছেন। আমরা ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চাকরি বঞ্চিত বেকারদের নিয়ে রাজধানীতে এক র্যালি সংগঠিত করল প্রদেশ কংগ্রেস। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। চাকরি বঞ্চিত বেকারদের নিয়ে এক বাইক র্যালি সংগঠিত করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী ও অন্যান্যরা। র্যালিটি কংগ্রেস ভবন থেকে শুরু হয় ও বিভিন্ন পথ পরিক্রমা করে শিক্ষা দপ্তরে এসে মিলিত হয়। প্রায় শতাধিক বাইক এই র্যালিতে অংশ নেয়। আজকে হাইকোর্টের সেই যে যে শোকজ নোটিশ ইস্যু করা হয়েছে তাতে পরিষ্কার প্রমাণিত হয়েছে। তো আমাদের সেটা আমরা বলবো নৈতিক জয় এবং কোর্টের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে। আমরা শ্রদ্ধা জানাই মাননীয় হাইকোর্টের বিচারপতি এবং তাদের যে বিচার ব্যবস্থাকে, এবং তাতে আস্থা রেখেই বলছি আগামী দিনেও আমরা এই আন্দোলনকে আরো মেয়াদী করব। রাজ্যে যারা বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত বেকার যুবক যুবতীরা রয়েছেন, যারা চাকরির জন্য দীর্ঘ 17 বছর এই লাল ঝান্ডাটাকে ভালোবেসে বুকে জড়িয়ে রেখেছিলেন, তাদেরকে সুচারুভাবে বঞ্চিত করা হয়েছে তাদের রাজনৈতিক স্বার্থ প্রতিনিধিত্ব করার জন্য। আমরা আবারও বলছি যুব কংগ্রেস আমরা এই যে 80% আমাদের লড়াই সকলের বিরুদ্ধে না, আমাদের লড়াই হচ্ছে এই সিস্টেমটার বিরুদ্ধে। এই যে 20% যোগ্যদের করে চাকরি গেছে তাদের সম্পর্কে আমাদের কিছু বলার নেই, কিন্তু যে 80% অযোগ্যদের করে চাকরি তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, রাজ্যে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই, এবং এই লড়াই আমরা জারি রাখবো। আজকে 3য় দফার আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন, শত শত মোটর বাইক শহর এবং শহরতলি থেকে যুব কংগ্রেস ভাইরা আজকে এসেছে এই প্রখর রৌদ্রের মধ্যে। তারা প্রতিবাদের জন্য আমরা সামিল হচ্ছি এবং
সিপিআইএম দল তারা যে যুবকদের মেরুদণ্ডটাকে এ রাজ্যে ভেঙে দিয়েছে অত্যন্ত সুচারুভাবে, তার প্রতিবাদ করার জন্য আগামী দিনে রাজ্যের জনগণের সহযোগিতা আমরা চাই। আমরা আগামী দিনে এই আন্দোলনকে আরো দীর্ঘমেয়াদী রাখবো। এই আন্দোলন কি আগরতলা ভিত্তিক না সর্বরাজ্য? না, এটা আমাদের আগরতলা ভিত্তিক এবং আগরতলা আমি আগেই বলেছি শহর এবং শহরতলি কিছু বিধানসভা থেকে আমরা এখানে মোটর বাইক এনেছি এবং আজকে আমাদের আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াইয়ের তুলাশিখর কৃষি দপ্তরের অধীনে তুলাশিখর বাজারের চেতুয়াং হলের সামনে কৃষি প্রদর্শনী ও মেলার উদ্বোধন করেন এমডিসি গুরুপদ দেববর্মা। এলাকার 250 জন কৃষকের উৎপাদিত ফলন প্রদর্শনী হয় মেলাতে। তুলাশিখর কৃষি দপ্তরের অধীনে তুলাশিখর বাজারের চেতুয়াং হলের সামনে কৃষি প্রদর্শনী ও মেলার উদ্বোধন করেন এমডিসি গুরুপদ দেববর্মা। তুলাশিখর এলাকায় 250 জন কৃষকের উৎপাদিত ফলন প্রদর্শনী হয়। মোট 10টি স্টল খোলা হয় সরকারি ও বেসরকারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস.এ. অজয় ধর, বিডিও যজ্ঞেশ্বর রিয়াং সহ অন্যান্যরা। এস.এ. অজয় ধর কৃষকদের কৃষিকাজের উপর বক্তব্য রাখেন। আমরা মাটি পরীক্ষা করাবো, আপনাদের জমিতে এসে মাটি পরীক্ষা করবো, গাড়ি নিয়ে আসবো, আপনারা সয়েল স্যাম্পল কালেকশন করে আনবেন, আমরা ভালো করে মাটি পরীক্ষা করে আমরা সার্টিফিকেট দিয়ে দেবো। আপনারা কি কি ফসল করতে পারবেন, কি ফসল করতে গেলে কি কি উপাদান লাগে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, সেগুলো সঠিকভাবে জানতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, একই জমিতে পরপর একই ফসল করলে মাটির উর্বরতা কমে যায়, তাতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশের একটা ডিফারেন্স দেখা যায়। তা আপনারা যদি মাটিটা সঠিকভাবে পরীক্ষা করে নিতে পারেন আমাদের তরফ থেকে, তাহলে আপনারা ঠিক বুঝতে পারবেন কি দিলে আপনার সেই ফসলটা ভালো হবে। আদারওয়াইজ আপনাদের তো একই ক্রপ সবসময় ভালো হবে না। সেই জন্য আপনাদেরকে অনুরোধ রাখছি, প্রতি বছরে আমরা করাবো। তুলাশিখর কৃষি দপ্তরের উদ্যোগে সবজি মেলা প্রদর্শনের শ্রদ্ধেয় সভাপতি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রত্যেকটি স্কুল কলেজে বৃক্ষরোপণের উদ্দেশ্যে সাইকেলে ভারতবর্ষের 23টি রাজ্য ঘুরে আগরতলায় এসে পৌঁছল উজ্জ্বল পাল। উজ্জ্বল পাল 16 ডিসেম্বর 2011 সুন্দরবনের গোসাবা পশ্চিমবঙ্গ থেকে যাত্রা শুরু করেছিল। গত 2 বছর 1 মাস 20 দিন ভারতবর্ষের 23টি রাজ্য ঘুরে 22,000 কিলোমিটার সাইকেল চালিয়ে আগরতলা এসে শেষ করেছে। আজকে বাড়ি ফেরার পথে আগরতলা চেকপোস্টে সে দাঁড়িয়ে জানান বাংলাদেশের উপর ঢাকা হয়ে, বনগাঁ হয়ে কলকাতা ফিরবে। উদ্দেশ্য হচ্ছে প্রতিটি স্কুল কলেজে একটি করে বৃক্ষরোপণ করা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডিওএফআই রাজ্য সম্মেলনকে সামনে রেখে তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক পথসভা। সভায় বিভাগের বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ডিওয়াইএফআই রাজ্য সম্মেলনকে সামনে রেখে তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির এক বিশাল মিছিল অনুষ্ঠিত করে তেলিয়ামুড়া রাজপথ কাঁপিয়ে। এরপর মিছিল শেষে এক পথসভার আয়োজন করে ডিওয়াইএফআই। উপস্থিত ছিলেন সিপিআইএম বিভাগীয় সম্পাদক সুধীর সরকার, ডিওয়াইএফআই তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক শঙ্কর দেবনাথ, সভাপতি অমরেশ চৌধুরী, সহসভাপতি প্রশান্ত দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা। সবাই নেতৃত্বরা আলোচনা রাখেন। আগামী 9 থেকে 11 ফেব্রুয়ারি সোনামুড়া বিভাগের মেলাগড় অঞ্চলে আমাদের সংগঠনের 14th রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এই রাজ্য সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যেই আমরা আমাদের বিভাগ এলাকার সমস্ত জায়গাতে আমাদের সাংগঠনিক কর্মসূচি আমরা পরিচালিত করছি। এই সময়ের মধ্যে আমাদের সংগঠন সামাজিক কর্মসূচি, খেলাধুলামূলক কর্মসূচি, সাংস্কৃতিক কর্মসূচি, এই ধরনের অসংখ্য কর্মসূচি আমরা করেছি। যেই কর্মসূচিগুলোর মধ্যে এই বিভাগ এলাকার মধ্যে আমাদের সংগঠন এবং যুব কর্মীদের বিশেষ করে উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। এছাড়া এই বিভাগ এলাকার সমস্ত অংশের মানুষ আমাদের এই সাংগঠনিক কর্মসূচিকে সফল করতে গিয়ে ব্যাপকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি সকলকেই বিভাগীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। বন্ধুগণ, আমরা দেখেছি আমাদের সংগঠন কাজ সবার জন্য শিক্ষা। আজকে আমরা দেখেছি স্বাধীনতার 66 বছর আমরা অতিক্রম করলাম ভারতবাসী। এই স্বাধীনতার 66 বছর পর দাঁড়িয়ে আমাদের মূল্যায়ন করতে হবে আমরা ভারতবাসী যারা আছি আমরা কি পেয়েছি, আমাদের কি অধিকারটুকু ছিল। এখানে আমাদের অভিভাবক আছেন শ্রদ্ধেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের প্রতিটি স্কুলে দ্রুত পাঠ্যপুস্তক দেওয়ার দাবি সহ একাধিক দাবি নিয়ে বিদ্যালয় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর নিকট ডেপুটেশন দিল এসএফআই রাজ্য কমিটি।
রাজ্যের প্রতিটি স্কুলে দ্রুত পাঠ্যপুস্তক দেওয়ার দাবি সহ একাধিক দাবি নিয়ে বিদ্যালয় শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিল এসএফআই। দাবি জানালো প্রতি বছর 7 জানুয়ারির মধ্যে স্কুলে স্কুলে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার। একই সঙ্গে নার্সিং হোস্টেলের ছাত্রীদের ক্লাস শুরু এবং রিপসেটের ছাত্রের মৃত্যুর তদন্তের বিষয় দাবি করেন। বিদ্যালয় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী এবছর পাঠ্যপুস্তক বিতরণে দেরি হওয়ার সমস্যাগুলো তুলে ধরেন। তিনি জানান, আগামী বছরগুলো থেকে 7 জানুয়ারির মধ্যে বই দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে শিক্ষা দপ্তর। তাদের টুকটাক ফার্নিচার, বেডিং ইত্যাদির জন্য আটকে আছে। পিজি স্টুডেন্ট কেউ এই ক্যাম্পাসে থাকবে না, আলাদা ক্যাম্পাসে। প্রতিনিধি দলে ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, বিটন দাস সহ 8 জনের প্রতিনিধি দল। আমরা রাজ্যের বিদ্যালয় শিক্ষা এবং স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীর সঙ্গে আমাদের রাজ্যের কয়েকটা বিষয় নিয়ে 6টা দাবি নিয়ে আমরা এসএফআই রাজ্য কমিটির উদ্যোগে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। তার মধ্যে বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের সমস্যা, রিপসেট কলেজের একটা বিষয়, জিএনএম নার্সিং হোস্টেলের কিছু সমস্যা, এই দাবিগুলো নিয়ে ওনার সঙ্গে দেখা করি এবং উনি আমাদের এই দাবিগুলোর সঙ্গে যৌক্তিকতা স্বীকার করেছেন, উদ্যোগ গ্রহণ করবেন এবং আমরা জানি রাজ্যের বামফ্রন্ট সরকার শিক্ষার ব্যাপক সম্প্রসারণে ধারাবাহিকভাবে ভূমিকা পালন করেন। ব্যুরো রিপোর্ট।